রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের প্রথম খণ্ডের একটা আষাঢ়ে গল্প। দূর সমুদ্রের মধ্যে একটা দ্বীপ, সেখানে কেবল তাসের সাহেব, তাসের বিবি, টেক্কা এবং গোলামের বাস। টেক্কা সাহেব, গোলাম এই তিনটি প্রধান বর্ণ। নহলা দহলারা অন্তর্য তাহাদের সহিত এক পংক্তিতে বসিবার যোগ্য নয়। তাহার কত মূল্য এবং মর্যাদা তাহা বহুকাল হইতে স্থির হইয়া গেছে, তাহার রেখা মাত্র ইতস্তত হইবার জো নাই। তাহাদের মুখে কোনো ভাবে পরিবর্তন নাই, চিরকাল একটা মাত্র ভাব ছাপ মারা রইয়াছে। কাহার কোনো আশা নাই, অভিলাষ নাই, বই নাই, নতুন পথে চলবার চেষ্টা নাই, আসি নাই, কান্না নাই, সন্দেহ নাই, দ্বিধা নাই, আশ্চর্য স্তব্ধতা এবং শান্তি। সেই পরবরে সেই বিদেশে এক দৌড়ানির ছেলে এক রাজপুত্র বাস করে। সে তাহার নির্বাসিত মাতার সহিত সমুদ্রে আপন মনে বাল্যকাল যাপন করিতে থাকে। রাজপুত্র পাঠশালায় পড়িতে যায়, সেখানে পাতান্তে সদাগরের পুত্রের কাছে দেশ বিদেশের কথা, কুটালের পুত্রের কাছে তার বেতালের কাহিনী শুনে। একদিন সদাগরের পুত্র আসে রাজপুত্রকে কহিল, সাংঘাত পড়াশোনা তো সঙ্গ করিয়াছি, এখন একবার দেশ ভ্রমণে বাহির হইব, তাই বিদায় লইতে আসিলাম। রাজপুত্র কহিল, আমিও তোমার সঙ্গে যাইব। কুটালের পুত্র বলিল, সেও যাইব। তিন বন্ধুতে বাহির হইয়া পড়িল। সমুদ্রে সদাগরের দ্বাদশ স্তরে প্রস্তুত ছিল। তিন বন্ধু চড়িয়া বসিল। শঙ্খ দ্বীপে গিয়া এক নৌকা শঙ্খ, চন্দন দ্বীপে গিয়া এক নৌকা চন্দন, প্রবাল দ্বীপে গিয়া এক নৌকা প্রবাল বুঝাই হইল। তাহার পর আরো 4 বৎসরে গজদন্ত, মৃগনাভি, লবঙ্গ, যায় ফলে যখন আরো 4টি নৌকা পূর্ণ হইল, তখন সহসা একটা বিপর্যয় জ্বর আসিল পড়িল। সব কটা নৌকা ডুবিল। কেবল একটা নৌকা তিন বন্ধুকে একটা দ্বীপে আশ্রিয়ে ফেলিয়া কান কান হইয়া গেল। এই দ্বীপে তাসের টেক্কা, তাসের সাহেব, তাসের বিবি, তাসের গোলাম যথা নিয়মে বাস করে। তাসের রাজ্যে এতদিন কোনো উপদ্রব ছিল না। এই প্রথম গোলযোগের সূত্রপাত হইল। এতদিন পরে প্রথম একটা তর্ক উঠিল। এই যে তিনটি লোক, ওরা একদিন সন্ধ্যাবেলা সমুদ্রে উঠিয়া আসিল, ইয়াদের কোন শ্রেণীতে ফেলা যাইবে। প্রথমত ইয়ারা কোনো জাতির টেক্কা, সাহেবের গোলাম, না দহলা নহলা। এ রাজ্যে এত বড় বিষম দুশ্চিন্তার কারণে পূর্বে আর কখনো ঘটে নাই। কিন্তু ক্ষুধা কাতর বিদেশি বন্ধু তিনটি এ সকল গুরুতর বিষয়ে তিন মাত্র চিন্তা নাই। এতদিন তাসের দেশে যে নিয়ম শৃঙ্খলা ছিল, তাই তিন বন্ধু আসার পর থেকে তা ভঙ্গ হয়ে গেছে। একদিন টেক্কা সাহেব গোলাম আসে রাজপুত্র কুটারের পুত্র সদাগরের পুত্রকে আড়ির মতো গলা করে অবচরিত গম্ভীর জিজ্ঞাসা করিল, তোমরা বিধান মতো চলিতেছ না কেন? তিন বন্ধু উত্তর করিল, আমাদের ইচ্ছা। নির্বিকার মূর্তি বিবি এতদিন কাহারও দিকে দৃষ্টিপাত করে না, নির্বাক নিরুদ্বিগ্নভাবে আপনার কাজ করিয়া গেছে। এই অত্যভাগিনী অর্থনের বিবিটি আজ হইতে প্রতি নিয়ম বলিতে লাগিল। তাহার যখন যেখানে হাজির হওয়ার বিধান মুহূর্তে মুহূর্তে তাহা ব্যতিক্রম আরম্ভ হইল। অর্থনের বিবি স্বয়ম্বরা হইবে। সেই উৎসবে নরনারী কত মিলিতে ইয়া কত কথা কত আসে কত পড়িয়া আসিতেছে। রাত্রে শত সহস্র দ্বীপে আলোকে মালা সুগন্ধে বাসে সঙ্গীত অলঙ্কৃত সুসজ্জিত সহস্র ধানিবদ্ধ যুবকদের সভা। বালিকা ধীরে ধীরে কম্পিত চরণে মালা হাতে করিয়া রাজপুতের সম্মুখে আসে নত সে দাঁড়াইল। অভিলষিত কণ্ঠে মালাও উঠিল না, অভিলষিত মুখে চোখ তুলিতে পাইল না। রাজপুত তখন আপনি শির নত করিলে মাল্যস্থিত হইয়া তার কণ্ঠে পড়িয়া গেল। চিত্রপদ নিস্তব্ধ সভা সানন্দোচ্ছ্বাসালিত হইয়া উঠিল। সকলে বরকন্যাকে সমাদর করে সিংহাসন লইয়া লইয়া বসাইল। রাজপুতকে সকলে মিলে রাজ্য অভিষেক করিল। সমুদ্রপাড়ের দক্ষিণে দুয়ারানী সোনাত হইতে চড়িয়া পুত্রের নবরাজ্যে আগমন করিলেন। গভীরতার মানুষ হইয়া উঠিয়াছে এখন, আর পূর্বের মতো সেই অবিচ্ছিন্ন শান্তি অপরিবর্তিত গাম্ভীর্য নাই। সংসার প্রভাব আপন আর সুখ দুঃখ রাগন্যে বিপদ সম্পদ লইয়া এই নবীন রাজার নবরাজ্যকে পরিপূর্ণ করিয়া তুলিল। এখন কেহ ভালো কেহ মন্দ, কাহারও আনন্দ কাহারও বিষাদ। এখন সকলে মানুষ, এখন সকলে অলগ্ন, বিধান মতে নিরীহ না হইয়া নিজের ইচ্ছা মতো সাধু এবং অসাধু। এখানে এই গল্প সমাপ্ত। আষাঢ় 1293 বঙ্গাব্দে লিখিত।